আগের দিন জায়গার মূলার কাউন্টার পড়েছিলাম, তো সেখানে কতগুলো ডেফিনেশন পেয়েছিলাম, যেমন ডেট টাইম, রিজলভিং টাইম আর রিকভারি টাইম, তাই তো? আজকে ক্যালকুলেট করব রিজলভিং টাইম। রিজলভিং টাইমের একটা এক্সপ্রেশন আমরা একটা ডিডাকশন করব রিজলভিং টাইমের এক্সপ্রেশনটা। তো ক্যালকুলেশন অফ রিজলভিং টাইম। দেখ, আমরা কি দেখেছিলাম যে একটা টাইম থাকে যে টাইমে সে সব ইনসিডেন্ট পার্টিকেল গুলোকে কাউন্ট করতে পারে না, ঠিক আছে? তো আমরা ধরি যে একটা কাউন্টিং রেট আছে যেটা হচ্ছে জিএম কাউন্টার কাউন্ট করছে। লেট এন বি দা কাউন্টিং রেট অফ জিএম কাউন্টার। ও এটা কাউন্ট করছে, ইনক্লুডিং কোনটা? ও যে টাইমটা ইনসিডেন্ট পার্টিকেলকে সেন্স করতে পারছে না সেইটা ছাড়া ও যেটা কাউন্ট করছে সেটা হচ্ছে এন। এন হচ্ছে সেই কাউন্টিং রেটটা। বাট অ্যাকচুয়াল একটা কাউন্টিং রেট আছে যেটা ও ইনসেনসিটিভ বলে সেন্স করতে পারছে না, কিন্তু পার্টিকেল তো ইনসিডেন্ট হচ্ছে, তো সেখানে আমি পালস হাইটও পাচ্ছি, কিন্তু ও সেটা করতে পারছে না। তাহলে আমি অ্যাকচুয়াল একটা কাউন্টিং রেট ধরে নেবো, সেটা হচ্ছে ক্যাপিটাল এন। অ্যাকচুয়াল কাউন্টিং রেট ধরি আমি ক্যাপিটাল এন, ঠিক আছে? তাহলে ওর মিস হচ্ছে কত? মিস হবে কত ওর? ক্যাপিটাল এন মাইনাস স্মল এন। স্মল এন এটা ইকুয়াল হবে কার সাথে না? ওই যে ডেট টাইমটা আমরা পাচ্ছিলাম, সেই ডেট টাইমের মধ্যে আমার যতগুলো পার্টিকেল ওখানে ইনসিডেন্ট হচ্ছিল, আমি সেটা আমার কি রকম হবে? ইন টাওটা আমি কিভাবে লিখি? এন ক্যাপিটাল এন টাও, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এন এর একটা ভ্যালু পাবো, সেটা কি হবে? এন ইকুয়াল টু স্মল এন বাই 1 মাইনাস এন টাও। দেখ তো এটা আসছে কিনা, দেখতে এখান থেকে এটা এলো কিনা। এন ইকুয়াল টু স্মল এন বাই 1 মাইনাস স্মল এন টাও। তাহলে অ্যাকচুয়াল রেট আমরা বার করছি ইন টার্মস অফ কাউন্টিং রেট অফ জিএম কাউন্টার। এটা হচ্ছে তোর অ্যাকচুয়াল ফর্মুলা। এবার ধর দুটো রেডিও অ্যাক্টিভ সোর্স আছে, তাহলে সেই দুটো রেডিও অ্যাক্টিভ সোর্সের দুটো কাউন্টিং রেট হবে N1 আর N2, ঠিক আছে? তাহলে রেট N1 and N2 are the counting rate of the counter of the two অফ না, এটা ফর লিখতো, for the two radioactive sources।
দুটো রেডিওঅ্যাক্টিভ সোর্সের জন্য একটা হচ্ছে N1, একটা হচ্ছে N2। এগুলো হচ্ছে তোর কাউন্টিং রেট অফ জিএম কাউন্টার, যেটা এটা কিন্তু অ্যাকচুয়াল কাউন্টিং রেট নয়। অ্যাকচুয়াল কাউন্টিং রেটটাকে আমি ক্যাপিটাল এন ধরেছি। তো এদের জন্য আমি কি ধরবো, যে অ্যাকচুয়াল কাউন্টিং রেট আমি এদের জন্য কি ধরবো, ক্যাপিটাল N1, ক্যাপিটাল N2। হ্যাঁ হ্যাঁ, এখানে N1 এর N2 টাকে যখন আমি শুধুমাত্র N1 সোর্সটাকে ফেলছি, তখন আমি অ্যাকচুয়াল রেট হচ্ছে আমার N1, আর অ্যাকচুয়াল আর কাউন্টিং রেটটা হচ্ছে আমার স্মল N1। আর যখন আমি শুধুমাত্র 2 নম্বর রেডিও অ্যাক্টিভ সোর্সটাকে ফেলছি, তখন আমার অ্যাকচুয়াল রেট হচ্ছে ক্যাপিটাল N2, আর তোর কাউন্টিং রেট অফ জিএম কাউন্টার কি কাউন্ট করছে, স্মল N2। এবার আমি ধরছি আমি দুজনকে একসাথে ফেলেছি, দুটো রেডিও অ্যাক্টিভ সোর্সকেই একসাথে ফেলেছি। তাহলে when two sources are placed together, let the actual counting rate is capital N T ধর টোটাল, ঠিক আছে, টোটালের জন্য NT, and counting rate of counter is small n t, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোর এদের জন্য যখন দুজনকে একসাথে পেলেছি এটা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলতো, এটা লিখতে পারি ক্যাপিটাল NT ইকুয়াল টু ক্যাপিটাল N1 প্লাস ক্যাপিটাল N2, এটা লিখতে পারি। এবার আমি ধরি যখন কোনো সোর্সই প্রেজেন্ট নেই, হ্যাঁ, তখন তোর একটা ব্যাকগ্রাউন্ড রেট থাকছে NB। এগুলো অ্যাকচুয়ালি সব সাফিক্স, জানিস তো, N1 N2 এগুলো সব সাফিক্স, এখানে লেখার আমার অসুবিধে বলে আমি এভাবে লিখলাম। আচ্ছা, তাহলে আমি এখানে লিখতে পারবো N1 N1 ইকুয়াল টু, একটা কাজ করতো, এখানটা একটুখানি কারেকশন করতো, এগুলোকে না N1 ড্যাশ কর আর N2 ড্যাশ কর যেগুলো ছিল। তাহলে এটা হবে আমার N1 ড্যাশ মাইনাস NB, আর একটা কি হবে N2 ইকুয়াল টু N2, এখানে একটা ড্যাশ। ওকে, তাহলে এবার এই ফর্মুলাটাকে ইউজ করে আমি এখানে কি লিখতে পারবো, N1 ইকুয়াল টু N1 1 মাইনাস N1 টাও
আর কি লিখতে পারবো? n2 n2 by 1 minus n2 tau আর nt equal to বলছি কাউন্টিং এনটি ওইটা মানে টিটা সাফিক্সেই হবে তো? হ্যাঁ, সবকটাই সাফিক্সেই। দেখ এখানে n1 n2 যা nt লিখেছি সবকটা সাফিক্সেই হবে, এখানে আমার লেখার অসুবিধা বলে আমি এভাবে লিখেছি। মাইনাস 1 মাইনাস n t tau, এটা। এবার তুই এই ইকুয়েশনটা তো পেলি, nt ইজ ইকুয়ালস টু n1 মাইনাস এটাতে পুট কর তো, সবকটা ভ্যালু কি এটাতে পুট কর। nt ইকুয়াল টু n1 প্লাস n2, এখানে লেখ nt ভ্যালুটা, এখানে লেখ ইকুয়াল দিয়ে n1 এর ভ্যালুটা প্লাস n2 ভ্যালুটা পুট কর, করে দেখ তো কত আসছে আমাকে বল। দেখ তো এইটা এসছে, এখানে একটা করে টাও, এটা এসেছে তো। এবার এখানে কর, এলসিএম কর, করে এখান থেকে বার কর কি আসবে। এখানে রাইট হ্যান্ড সাইডে আসবে রাইট হ্যান্ড সাইডে নিচে আসবে করছিস কেউ আদেও বলতো, কোনো সারা শব্দ নেই। হ্যাঁ দিদি 1 মাইনাস n1। আচ্ছা আমি কি টাওটাকে ক্যাপিটাল টি করে লিখবো, তাহলে বুঝতে পারবি? হ্যাঁ ওটা সুবিধে হয়, ওটা ঠিক। আমি টাওটা বারবার লিখতে আমার খুব অসুবিধা হচ্ছে। আমি টাওটাকে ক্যাপিটাল টি করে লিখছি। হ্যাঁ, এমনি তোরা লেখার সময় মনে রাখবি ক্যাপিটাল টি মিন্স টাও। এটা বলছি এখানে ক্যাপিটাল N1 আর ক্যাপিটাল N2 জায়গায় স্মল n1 আর স্মল n2 ভ্যালুটা বসিয়ে ওটা বার করবো তো? ক্যাপিটাল n1 এর একটা ভ্যালু এখানে লিখে দিয়েছি তো, আর এখানেও একটা আচ্ছা, ক্যাপিটাল n2 এর ভ্যালু আছে, nt এর ভ্যালু আছে। তুই প্রত্যেকটা ওই ভ্যালুকে এই সমীকরণটা। এই ইকুয়েশনটায় বসালাম, এই ইকুয়েশনটা যেটা বক্স করা আচ্ছা, আছে। হ্যাঁ বুঝতে পেরেছি এবার। হ্যাঁ তাহলে এর ওপরে কি আসছে দেখ তো, ওপরে আসছে n1
plus n2 minus 2 n1 n2 tau। আর এদিকে যেমন ছিল তেমনই রয়েছে। তাহলে এবার উপরে আসছে, উপরে যেটা আছে সেটাই রইলো n1 plus n2 minus 2 n1 n2 tau। আর নিচে কি আসবে, নিচে আসবে আমার 1 মাইনাস, এখানে আমি দেখ টাউটাকে কমন নিলাম, মানে গুণ করে দিলাম নিচেটাকে, তাহলে আসবে n1 প্লাস n2 into tau plus n1 into tau স্কোয়ার, তো স্কোয়ার আসবে খালি এখানে। এবার ডেট টাইমটা যেহেতু অনেক বেশি ছোট হয়, সেজন্য আমরা টাউ স্কোয়ারটাকে নেগলেক্ট করতে পারবো, তাহলে টাউ স্কোয়ার টার্ম is neglected। টাউ স্কোয়ার টার্ম ইজ নেগলেক্টেড, তাহলে নিচের টার্মটা বাদ চলে গেল, বাঁদিকে যেটা আছে সেরকমই রইলো। এবার পরের লাইনে আমার কি আসবে, এখানে আমি করতে পারবো তোর সবটাকে এদিকে নিয়ে চলে আয়, মাইনাস সামথিং ইকুয়াল টু 0। এখানে কি থাকবে nt, নিচে থাকবে 1 মাইনাস nt, এটার উপরে থাকবে n1 প্লাস n2 মাইনাস 2 n1 n2 টাও। আর এখানে দেখ যেহেতু আমার n1 প্লাস n2 যেটা, সেটাকে আমি nt ধরতে পারি, যেমন আমি n ক্যাপিটাল nt ইকুয়ালস টু ক্যাপিটাল n1 প্লাস ক্যাপিটাল n2 ধরেছিলাম, এখানে এটাকে nt বাই 1 মাইনাস nt টাও হবে তো। হ্যাঁ হ্যাঁ 1 মাইনাস, বাঁদিকে আচ্ছা মাইনাস nt টাও হবে। একটা টাও হবে এখানটা না, হ্যাঁ আচ্ছা এখানে আসবে আমার, এটাকে আমি nt ধরে নিলাম, তার সাথে টাও রইলো, আর টি স্কোয়ার টার্মটা নেগলেক্ট হয়ে গেছে, আর n1 প্লাস n2 যেটা ছিল সেটাকে আমি কি করে নিয়েছি, n ধরে নিয়ে nt ধরে নিয়েছি ইকুয়াল টু n, এটা নেগলেক্ট হয়ে গেছে, তাহলে এটা এলো ইকুয়েশন। তাহলে পরের লাইনে কি লিখতে পারবি, আবার পরের লাইনে তো এটা লিখতে পারবি, একবারে করে দিচ্ছি, নিচেটা তো এলসিএম করলি করে ওদিকে গিয়ে 0 হয়ে গেল, তাহলে এটা রইলো nt মাইনাস n1 মাইনাস n2 প্লাস 2 n1 n2 ইকুয়াল টু 0। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে টাও এর ভ্যালুটা বার করে ফেল, টাও এর ভ্যালু কি হবে, এখানে টাও ইকুয়াল টু আসবে n1 plus n2 minus nt by 2 n1 n2। হ্যাঁ 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 n1 প্লাস n2 মাইনাস nt বাই 2 n1 n2।
এই হলো আমার টাও এর এক্সপ্রেশন। তাহলে এখান দিয়ে যদি অঙ্ক টঙ্ক করতে দেয় পারবি নিশ্চয়ই করতে। বলছি টাউটা কি রিসলভিং টাইম? হ্যাঁ, এটা অঙ্ক কর। সিম্পল অঙ্ক। এ GM counter has date time of microsecond. What are the two counting rate when the observed rate is 1000 per minute? কর, এই অঙ্কটা কর দেখি। সিম্পল ইকুয়েশন দিয়ে হবে, এই ইকুয়েশনটা দিয়ে হবে অনলি। প্রথম যে ইকুয়েশনটা করেছিলাম সেটা দিয়ে বার করতে। ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n 1 মাইনাস স্মল n টাউ, এই ইকুয়েশনটা দিয়ে হবে। দিদি যেখানে আরেকবার ডেটটা, বলো কি বল। হ্যাঁ বল। আরেকবার বলো এই কি বললে, কোন ইকুয়েশনটা দিয়ে হবে এটা? এই ইকুয়েশনটারে ক্যাপিটাল N ইকুয়ালস টু n মাইনাস 1 বাই n টাউ। এখানে ডেট টাইম হচ্ছে টাউটা, ঠিক আছে, আর অবজার্ভ রেট হচ্ছে স্মল n। স্মল nটা হচ্ছে আমার 200 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, বাহ বাবা, রসগোল্লা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পার মিনিটে ছিল, কিন্তু দেখ এখানে এটা টিটা তো সেকেন্ডে আছে, তো তোকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। এটা ছিল তোর পার মিনিট, তাহলে এখানে কি হবে? পার সেকেন্ড, এই জন্য 60 দিয়ে ডিভাইড করতে হলো। এবার ফর্মুলায় পুট কর। বসিয়ে দে এগুলো ভ্যালু গুলো এখানেতে, বল কত আসছে এখানে, পার সেকেন্ডে কত আসছে বল। n এর জায়গায় বসবে 1000/60।
এটা বেরোচ্ছে? এটা বেরোলো? হ্যাঁ, এটাই এসেছে 16.723 722 ঠিকই আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো তোর। এখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসছে। নোট বানা 16.7 আমি একটা নোট তোদের জন্য বানিয়েছি, আজকে ওটা পাঠিয়ে দেবো। আচ্ছা, পরের ডিটেক্টরটা তাহলে পড়ি। পরেরটা হচ্ছে সিন্টিলেশন ডিটেক্টর। আগের গুলো আয়নাইজেশনের উপর ডিপেন্ড করে আগের ডিটেক্টর গুলো কাজ করছিল। সিন্টিলেশন ডিটেক্টর কাজ করে লাইট সেন্সিং মেথডের উপর ডিপেন্ড করে। মানে কি, তোর একটা যদি চার্জ পার্টিকেল বা কোনো রেডিয়েশন যদি আমার ডিটেক্টরের ভেতরে আসে, তখন কি হবে, সেখানে লাইট প্রডিউস হবে। ঠিক আছে, সেই লাইট যেটা প্রডিউস হবে সেটাকে সেন্স করবে কে? ফটোটিউবস। ফটোটিউবস বলে মানে এক রকমের তোর ইনস্ট্রুমেন্ট আছে, এটা ফটো মাল্টিপ্লায়ার টিউবসও বলা হয়। তো তারা এটাকে সেন্স করে কনভার্ট করে দেয় ইলেকট্রিক্যাল সিগনালে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা তারপর আবার অ্যাম্প্লিফাইড হবে, অ্যাম্প্লিফাইড হয়ে ডিটেক্ট করবে কে? অন্যান্য ইলেকট্রনিক সার্কিট, যেমন অ্যাম্প্লিফায়ার, ডিটেক্টর আছে, আগের দিন পড়ছিলাম স্কেলার আছে, এগুলো তোর ওখানে ডিটেক্ট করে নেবে। তো এইভাবে আমরা কোনো রেডিয়েশনকে সিন্টিলেশন ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। এবার অ্যাকচুয়ালি কি হয় সেটা দেখি, একটা ব্লক ডায়াগ্রাম আঁকি কিভাবে হয়। কেমন দেখতে হয় দেখ। যখন বাইরে থেকে কোনো চার্জ পার্টিকেল একটা ডিটেক্টরের ভেতরে এসে পড়বে, সেখানে যে লাইটটা প্রডিউস হবে সেই প্রসেসটাকে সিন্টিলেশন বলা হয়। সেই সিন্টিলেশনটা যেখানে হয় সেটাকে বলা হচ্ছে সিন্টিলেটর। তো এই জায়গাতে তো সিন্টিলেটরটা আছে, এই পয়েন্টটাতে। এটা এটা হচ্ছে তো সিন্টিলেটর। এখানে আছে ফটো মাল্টিপ্লায়ার টিউব, যে এখান থেকে যে তোর এগুলো আসবে, লাইট গুলো বেরিয়ে আসছে, ঠিক আছে, সেই লাইট গুলোকে তোর লাইট এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। মানে আমার যে ডিটেক্টর গুলো আছে, মানে যারা পালসটা মাপবে তারা তো ইলেকট্রিক্যাল পালস মাপবে, তো আমাকে আগে লাইট থেকে সেটাকে ইলেকট্রিক্যালে কনভার্ট করতে হবে। তো সেখানে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ফটো মাল্টিপ্লায়ার টিউব, যেটা এখানে। এটা আরো ডিটেলসে বলবো, আগে একটা ব্লক ডায়াগ্রাম এঁকে নে। সেখান থেকে কি হবে, সেখান থেকে যাবে আমার অ্যাম্প্লিফায়ার। এখানে আছে কে? সেই অ্যাম্প্লিফায়ার থেকে যাবে পালস পেপার, ওয়েট, পালস পেপার বা ডিসক্রিমিনেটর, মানে এখানে পালস হাইট গুলোকে কম্পেয়ার করে। সেখান থেকে যাবে
আমার কাউন্টারে, যারা কাউন্ট করবে যে কতগুলো পার্টিকেল এসেছে, যার জন্য এখানে আমার তোর এরকম ফটো সেন্সিং হয়েছে, হয়ে সেটা ইলেকট্রিক্যাল পালসে কনভার্ট হয়েছে, সেটা ও কাউন্ট করবে। ঠিক আছে, এই যে ফটো মাল্টিপ্লায়ার টিউবটা আছে, এই ফটো মাল্টিপ্লায়ার টিউবটাকে বাইরে থেকে ভোল্টেজ দিতে হয়। তো এখানেতে আর একটা জিনিস ইনক্লুড করতে হবে, হাই ভোল্টেজ। ঠিক আছে, এই হচ্ছে তোর ব্লক ডায়াগ্রাম সিন্টিলেশন ডিটেক্টরের জন্য, যেমন আগের আমরা জিএম কাউন্টারে করেছিলাম সেরকম। এবার ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখে নি, চল। ওয়ার্কিং প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি হয়, যখন একটা চার্জ পার্টিকেল তোর এই একটা ধর ক্রিস্টাল ল্যাটিস বা এরকম কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই সিন্ডিলেটারেতে যে যেটা নেওয়া হয়, ধর আমি একটা ক্রিস্টাল ল্যাটিস নিয়েছি, তার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কি হবে, সেই পার্টিকেলটা কিছুটা এনার্জি ট্রান্সফার করবে, ওর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে। আচ্ছা, এর মধ্যে যে ইলেকট্রন গুলো আছে ল্যাটিসের মধ্যে, সেই ইলেকট্রন গুলো কোন ব্যান্ডে আছে, ভ্যালেন্স ব্যান্ডে আছে, কারণ বাউন্ড হয়ে আছে। যখনই এনার্জি পাবে তখন কি হবে, তারা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ওরা যেখানে খুশি ঘুরে বেড়াতে পারে, হ্যাঁ, ল্যাটিসের মধ্যে। তো কন্ডাকশন ব্যান্ডে যখনই যাবে তখন ওরা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারবে। এই 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 যে ইলেকট্রন গুলো যেগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, সেগুলো আবার যখন ডি এক্সাইটেড হয়ে ভ্যালেন্স ব্যান্ডে ফিরে আসবে, মানে ধর এনার্জি নিয়ে ওরা এক্সাইটেড স্টেটে গেছে, ইলেকট্রনিক এক্সাইটেড স্টেটে, এবার ওরা এনার্জিকে এমিট করে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে। যে এনার্জিটা ওরা এমিট করবে সেটা অ্যাকচুয়ালি লাইটের ফর্মে বেরিয়ে আসবে। ঠিক আছে, সেই রেডিয়েশনটাকেই ডিটেক্ট করবে কে, ফটো মাল্টিপ্লায়ার টিউব। ওকে, এই ফটো মাল্টিপ্লায়ার টিউব এবার কি করবে, তারও অনেক প্রসেস আছে ফটো মাল্টিপ্লায়ার টিউবের ভেতরে, পুরো এঁকে দেখাচ্ছি না। তো তারা আবার ওটাকে ইলেকট্রিক্যাল পালসে কনভার্ট করবে। তাহলে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে লিখবো, when a high speed charged particle passes through the crystal lattice, it may transfer some of its energy to an electron in the valence band. আচ্ছা, এত অব্দি লিখে নে, আমার না এক্ষুনি এটা শেষ হবে, মানে এই মিটিংটা শেষ হয়ে যাবে, এতটা লিখে নে, তো তারপর থেকে আবার প্রথম থেকেই লেখাবো ওয়ার্কিং প্রিন্সিপাল। এই ছবিটা আঁকা হয়েছে, নাহলে স্ক্রিনশট নিয়ে নে সবাই, যদি আমি নোটটা দেবো তবুও ডবল করে খাটবি কেন। আচ্ছা, আমি লিভ করে যাচ্ছি, ঠিক আছে।